হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। আজ আমি এই ক্লাসটির মাধ্যমে উত্তর ভারতের একটি গুরুত্বপূর্ণ রাজবংশ গুর্জর প্রতিহার বংশ সম্পর্কে ক্লাসটি করাবো। আর এই ক্লাসটি আমি পুরো ডিটেলসে করাবো, তাই তুমি যে কোনো এক্সামে বসো না কেন এখান থেকে কোশ্চেন আসলে তুমি তার আনসার করতে পারবে। আর এই ক্লাসটি করার পাশাপাশি তোমরা একটা খাতা পাশে রাখবে। আমি এই ক্লাসটির মাধ্যমে তোমাদের অনেক অজানা ইনফরমেশন দেবো, হয়তো যেগুলো তোমার অনেকেই জানা নেই। তাহলে তুমি সেইগুলো তোমার খাতাতে নোট ডাউন করবে এবং পরে একবার রিভিশন করলে তোমার এই গুর্জর প্রতিহার থেকে কোনো কোয়েশ্চেন আর আটকাবে না। আর এই ক্লাসটি আমি যেহেতু ডিটেলসে করাচ্ছি, তুমি এখান থেকে করলে উপকার পাবে 100% গ্যারেন্টি। তাহলে চলো ক্লাসটি শুরু করি। আর শুরু করার আগে নমস্কার, আমি সৌরভ মণ্ডল, তোমাদের সকলকে স্বাগত জানাই সৌরভ মণ্ডল ক্লাসের ইউটিউব চ্যানেলে। তাহলে আমরা আজ যেহেতু পড়ব উত্তর ভারতের ডাইনেস্টি, সেটি হলো কি গুর্জর প্রতিহার ডাইনেস্টি। আর এরা মূলত উত্তর ভারত অর্থাৎ উত্তর এবং পশ্চিম ভারতকে কেন্দ্র করে এদের শাসনকে তারা প্রতিষ্ঠিত করেছিল। তাহলে আমি কি বললাম যে এই গুর্জর প্রতিহার বংশ মূলত উত্তর পশ্চিম ভারতে তাদের শাসনকে প্রতিষ্ঠিত করেছিল এবং প্রায় 10ম শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত, তাহলে কি বললাম আমি যে গুর্জর প্রতিহার বংশ উত্তর পশ্চিম ভারতে তাদের শাসনকে সুপ্রতিষ্ঠিত করেছিল এবং 10ম শতাব্দী পর্যন্ত তাদের এই সাম্রাজ্যের অস্তিত্বকে তারা টিকিয়ে রাখতে পেরেছিল। তাহলে চলো আমি তোমাদেরকে একটু আগে ম্যাপে দেখাই। আমরা এখানে আমি একটা ম্যাপ রেখেছি, যেটা ভারতের ম্যাপ। তুমি যদি দেখতে পারো এখানে এটা হচ্ছে গুর্জর প্রতিহার, এটা হচ্ছে গুর্জর প্রতিহার। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এদিকে আমি এখানে টিক চিহ্ন দিয়ে দিয়েছি। তোমরা সকলেই জানো এদিকে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই গুর্জর প্রতিহার বংশটা উত্তর এবং পশ্চিম এই অংশ জুড়ে এটি বিস্তৃত ছিল। আর এই সাম্রাজ্যটা মূলত আমি বললাম যে 10ম শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পেরেছিল। আর এই গুর্জর প্রতিহার বংশের এই যে সাম্রাজ্য যে বিস্তার, সেটা আমি তোমাদের একটু বলে দিই। আর এদের এই সাম্রাজ্যের বিস্তার উত্তরে আমি এখানে তোমাদের লিখে দিয়েছি, দেখো উত্তরে শতদ্রু থেকে দক্ষিণে নর্মদা নদী পর্যন্ত তাদের এই সাম্রাজ্যের তারা বিস্তার ঘটিয়েছিল। তাহলে বললাম কি যে এই গুর্জর প্রতিহাররা তাদের এই সাম্রাজ্যটা উত্তরে শতদ্রু থেকে দক্ষিণে নর্মদা নদী পর্যন্ত এই সাম্রাজ্যের বিস্তার ঘটিয়েছিল। তাহলে আমরা পড়ছি যেহেতু প্রতিহার বংশ, তাহলে এই গুর্জর শব্দের অর্থ কি সেটাও আমি একটা বলে দিই। এই গুর্জর শব্দের অর্থ হলো যাযাবর গোষ্ঠী, যারা মূলত কৃষিকাজ এবং পশু শিকার করত। তাহলে আমি কি বললাম যে এই গুর্জর হলো একটি যাযাবর গোষ্ঠী যারা মূলত কৃষিকাজ এবং পশুপালন করত। তাহলে এরা কোথা থেকে ভারতে এসেছে বা এরা কি ভারতেরই অধিবাসী? এরা মূলত সেন্ট্রাল এশিয়া বা মধ্য এশিয়া থেকে তারা মূলত ভারতে এসেছে। যখন ভারতে হুন আক্রমণ সংগঠিত হয়, এই হুন আক্রমণের পরে দিয়েই এই সকল জাতি তারা ভারতে এসে বসবাস শুরু করে এবং উত্তর পশ্চিম ভারতকে কেন্দ্র করে তাদের একটি সাম্রাজ্য তারা প্রতিষ্ঠিত করে। এই কারণে তাদের সাম্রাজ্যের নাম হয় কি গুর্জর প্রতিহার রাজবংশ, যারা মূলত 10ম শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত তাদের এই সাম্রাজ্যের অস্তিত্বটাকে তারা টিকিয়ে রাখতে পেরেছিল। আর এই সাম্রাজ্যের যিনি প্রতিষ্ঠাতা তার সম্বন্ধে একটু ধোঁয়াশা রয়েছে, আমরা জানতে পারি। যেমন হরিচন্দ্র ইনি নাকি রাজস্থানের যোধপুর বলে যে জায়গা রয়েছে সেখানে নাকি তিনি এই সাম্রাজ্য বা এই রাজ্যটিকে প্রতিষ্ঠা করেছিলেন বলে আমরা বিভিন্ন গ্রন্থে লেখা দেখতে পারি। কিন্তু এটা কতটা সত্য তা সম্পর্কে আমরা অজ্ঞাত। তাহলে আমরা কার সম্পদ থেকে অর্থাৎ কোন শাসকের সময়কাল থেকে এই গুর্জর প্রতিহার বংশের সঠিক তথ্য আমরা পেয়ে থাকি, সেটি হলো নাগভট্ট প্রথম। এই নাগভট্ট প্রথমের থেকেই অর্থাৎ 530 থেকে আমরা এই নাগভট্ট সিংহাসনে বসেন, তখন থেকেই আমরা 530 নয় সরি এটা হচ্ছে আমি তোমাদের এখানে লিখেছি 730 থেকে যখন তিনি সিংহাসনে বসেন তার সময়কাল থেকেই আমরা মূলত এই ইতিহাস সম্পর্কে সঠিকভাবে ধারণা জানতে পারি। আর আমরা দেখতে পারবো যে এই গুর্জর প্রতিহার বংশের সময়কালে এই গুর্জর প্রতিহারদের রাজধানী বারবার চেঞ্জ হয়। কারণ আমরা দেখতে পারি পরবর্তী গুপ্ত যুগের পর থেকে
বিভিন্ন স্থানে জায়গাকে কেন্দ্র করে ছোট ছোট রাজবংশ প্রতিষ্ঠিত হয় এবং তারা নিজেদেরকে স্বাতন্ত্র্য বজায় রাখার জন্য নিজের মধ্যেই সংঘাত করতে থাকে। এমনই এই গুর্জর প্রতিহার বংশের শাসক যখন বৎসরাজ ছিলেন তখন রাষ্ট্রকূট এবং পাল শাসকদের মধ্যে এই তিনটি শক্তির যুদ্ধ হয়, যা আমরা ইতিহাসে ত্রিশক্তির যুদ্ধ বলে জানতে পারি। তাহলে আমি কি বললাম যে পরবর্তী গুপ্ত যুগের পরবর্তীকালে, অর্থাৎ আমরা গুপ্ত যুগের আগে দেখেছি যে মৌর্য, গুপ্ত এরা বৃহৎ একটি সাম্রাজ্য গড়ে তুলেছিল, কিন্তু গুপ্ত পরবর্তী যুগে বিভিন্ন জায়গাকে কেন্দ্র করে ছোট ছোট রাজবংশের উত্থান ঘটে এবং তারা নিজেদের শক্তিকে প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের মধ্যে লড়াই শুরু করে। তেমনি গুর্জর প্রতিহার বংশের শাসক যখন ছিলেন বৎসরাজ এবং রাষ্ট্রকূট বংশের শাসক যখন ছিলেন ধ্রুব এবং পাল বংশের শাসক ছিলেন যখন ধর্মপাল, এই তিন শাসকদের মধ্যেই আমরা দেখতে পারি যে সংঘাত শুরু হয়, যা ইতিহাসে ত্রিশক্তির যুদ্ধ নামে পরিচিত। আর আমরা প্রথমে দেখতে পারি নাগভট্ট প্রথম যিনি এই সিংহাসনে আরোহণ করেন, তার সময়কাল থেকেই আমরা ইতিহাসের সুস্পষ্ট কথা জানতে পারি। আর এই নাগভট্ট প্রথম তিনি প্রথম এই আরব আক্রমণকে প্রতিহত করেছিলেন। এটা খুবই ইম্পর্টেন্ট লাইন যে কোন গুর্জর প্রতিহার শাসক প্রথম আরব আক্রমণকে প্রতিহত করেছিলেন। তিনি হলেন এই বংশের প্রথম শাসক নাগভট্ট, আর তিনি রাষ্ট্রকূট রাজা ধ্রুব এর কাছে তিনি পরাজিত হয়েছিলেন। এর পরবর্তীকালে তিনি শাসক হন, তার নাম আমি লিখে রেখেছি এখানে বৎসরাজ। তাহলে নাগভট্টর পরে যিনি সিংহাসনে বসেন তিনি হলেন বৎসরাজ। আর এই বৎসরাজ যখন সিংহাসনে বসেন তখন তিনি সিংহাসনে বসার পরে কনৌজ, অর্থাৎ পরবর্তী গুপ্ত যুগে আমরা দেখতে পারি যে কনৌজ একটি গুরুত্বপূর্ণ জায়গা হয়ে ওঠে। বাইরের দেশ থেকে বিভিন্ন মানুষজন সেখানে ঘুরতে আসে। কনৌজের গুরুত্ব এতই সেখানে বৃদ্ধি পায় যে বিভিন্ন বংশ তাদের রাজধানীকে কনৌজকে বানাতে চায়। এই কারণে গুর্জর প্রতিহাররা একটা সময় বানায়, তখন পাল বংশের সঙ্গে আবার যুদ্ধ হলে পালরা একটা তাদের রাজধানী তৈরি করে এবং পরবর্তী রাষ্ট্রকূটরা আবার তাদেরকে পরাজিত করে সেটাকে তাদের আন্ডারে নেয়। এইভাবে এই তিন রাজবংশের মধ্যে যে যুদ্ধ হয় সেটি হলো ত্রিশক্তির সংগ্রাম। তেমনি বৎসরাজ যখন সিংহাসনে বসে গুর্জর প্রতিহার বংশের শাসক হিসাবে, তখন তিনি সরাসরি কনৌজকে তাদের রাজধানী করে দেন। এর ফলে যে সকল আরো দুই শাসকরা ছিল তাদের সঙ্গে তিনি যুদ্ধে জড়িয়ে পড়েন এবং শুরু হয় ত্রিশক্তির সংগ্রাম। আর তার পরবর্তীকালে যিনি শাসক হন তিনি হলেন নাগভট্ট দ্বিতীয়। তাহলে কি বললাম, নাগভট্ট প্রথম, তারপরে শাসক হন বৎসরাজ, যার সময় ত্রিশক্তির সংগ্রাম হয়। এটি খুবই গুরুত্বপূর্ণ। এবং তার পরবর্তী যিনি শাসক হন তিনি হলেন কে, আমরা দেখতে পারি যে নাগভট্ট দ্বিতীয়। আর এই নাগভট্ট লিখে রেখেছি আমি এখানে, নাগভট্ট দ্বিতীয় রাষ্ট্রকূট রাজা গোবিন্দ তৃতীয় এর কাছে তিনি পরাজিত হন। আর তার পরবর্তীকালে আমরা শাসক হয় দেখতে পারি রামভদ্র। আর রামভদ্র আমাদের এই গুর্জর প্রতিহার বংশের চতুর্থ শাসক হিসেবে তিনি সিংহাসন আরোহণ করেছিলেন। তাহলে আমি কি বললাম যে প্রথম শাসক বসেন যিনি নাগভট্ট প্রথম, দ্বিতীয়তে বসেন বৎসরাজ যার সময় ত্রিশক্তি সংগ্রাম হয়, এবং তৃতীয়তে বসেন তিনি নাগভট্ট দ্বিতীয়, এবং চতুর্থে বসেন রামভদ্র। আর এই সকল রাজাদের সম্পর্কে যে সকল গুরুত্ব ইনফরমেশন লাইন রয়েছে চলো এবার আমরা দেখে নিই। তাহলে যেহেতু আমাদের আজকের টপিক আমরা আজকে টপিক যেটা পড়ছি সেটা হলো কি প্রতিহার ডাইনেস্টি। আর এই প্রতিহার অর্থাৎ গুর্জর প্রতিহার ডাইনেস্টি, যাদের সময়কালটা তোমরা মনে রাখবে 750 থেকে 1000 বা কোথাও তোমরা 1050 বা 1100 পর্যন্ত তোমরা দেখতে পেতে পারো। তাহলে কি বললাম আমরা যে প্রতিহার বংশ মূলত 750 থেকে 1000 এডি পর্যন্ত তারা শাসন করে। এই গুর্জর প্রতিহাররা পশ্চিম ভারত এবং উচ্চ গাঙ্গেয় সমভূমি অঞ্চলে 10ম শতকের মাঝামাঝি পর্যন্ত তারা শাসন করে। আমি তোমাদের যেটা বললাম যে গুর্জর প্রতিহাররা মূলত এই পশ্চিম ভারত এবং উচ্চ গাঙ্গেয় অঞ্চলে 10ম শতকের মাঝামাঝি পর্যন্ত শাসন করে। আর এটা সব থেকে গুরুত্বপূর্ণ যে খাজুরাহোতে নির্মিত মন্দিরগুলি গুর্জর প্রতিহার ডাইনেস্টির সময়কালে নির্মিত হয়, যা বর্তমানকালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত। এটি খুবই ইম্পর্টেন্ট যে খাজুরাহোতে যে সকল মন্দিরগুলি নির্মিত হয়েছিল সেগুলো কোন রাজাদের আমলে নির্মিত হয়, তোমরা বলবে গুর্জর প্রতিহার বংশের শাসনকালে এটি নির্মিত হয়। আর এটি বর্তমানে এখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট
স্বীকৃত। আর এই যে আমি তোমাদের যেটা বললাম হরিশ্চন্দ্র রাকি যোধপুরে রাজস্থান, যেটি রাজস্থানে রয়েছে যোধপুর, এই বংশের প্রতিষ্ঠা করেন। এটা পুরোপুরি সত্য কিনা সেটা সম্পর্কে আমরা জানতে পারি না। আর এই গুর্জর প্রতিহার ডাইনেস্টি তাদের এই সাম্রাজ্যটাকে উত্তরে শতদ্রু থেকে দক্ষিণে নর্মদা নদী পর্যন্ত তারা বিস্তার ঘটিয়েছিল। আর এই যে গুর্জর প্রতিহারদের বললাম আমি, এদের মূলত যে ভাষা ছিল সেই ভাষাটা কি ছিল আমি এখানে তোমাদের লিখে দিই। ভাষা, তারা কোন ভাষাকে তারা পৃষ্ঠপোষকতা করেছিল, তারা দুটো ভাষা, সংস্কৃত এবং প্রাকৃত, সংস্কৃত এবং তারা প্রাকৃত ভাষা, এই দুটো ভাষাকে তারা পৃষ্ঠপোষকতা করেছিল। তাহলে আর আমি তোমাদের যেটা বললাম ত্রিশক্তির সংগ্রাম, আর এই ত্রিশক্তির সংগ্রাম যেটা হয় সেটা আমরা বললাম যে এই যে আমরা ত্রিশক্তি সংগ্রাম যেটা সংগঠিত হয় গুর্জর প্রতিহার বংশের যখন শাসক তিনি বৎসরাজ যখন সিংহাসনে বসেন তিনি, এবং রাষ্ট্রকূট শাসক ধ্রুব এবং পাল শাসক ধর্মপাল, এই তিন বংশের শাসকের মধ্যেই ত্রিশক্তি সংগ্রাম সংগঠিত হয়। তাহলে আমরা একটু ম্যাপে তোমাদের দেখাই যে এই যে গুর্জর প্রতিহার, এই গুর্জর প্রতিহার যখন এখানে পুরো শাসন করছে তখন এই যে কনৌজ, এই কনৌজ তখন এতটাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, বিভিন্ন ব্যক্তি সেখানে বেড়াতে আসতো, ঘুরতে আসতো, এই কারণে বিভিন্ন রাজবংশের শাসকরা এই কনৌজকে তারা দখল করতে চাইতো। এই কারণে গুর্জর প্রতিহার বংশের শাসক যখন বৎসরাজ সিংহাসনে বসেন তিনি সরাসরি এই কনৌজকে তিনি দখল করে তিনি রাজধানী স্থাপন করে দেন। কিন্তু তখন এই রাষ্ট্রকূট শাসক ধ্রুব এবং পাল শাসক আমরা দেখতে পাবো যে ধর্মপাল, তারা একসঙ্গে এই ধ্রুব আর পাল শাসক ধর্মপাল এবং গুর্জর প্রতিহার বংশের শাসক কে বৎসরাজ, এরা তিনজন একসঙ্গে যুদ্ধে লিপ্ত হয়, যা ইতিহাসে ত্রিশক্তির যুদ্ধ নামে পরিচিত। তাহলে তারপরে আমরা দেখতে পেলাম কি গুর্জর প্রতিহার ডাইনেস্টি উত্তরে শতদ্রু থেকে দক্ষিণে নর্মদা নদী পর্যন্ত বিস্তৃত ছিল। আর ত্রিশক্তি সংগ্রাম আমি আবারও বলে দিই যে আমরা দেখতে পারি বৎসরাজ, অর্থাৎ যখন এই বৎসরাজ সিংহাসনে বসেন তখন তিনি রাষ্ট্রকূট শাসক ধ্রুব এবং পাল শাসক ধর্মপালের সঙ্গে তিনি সংঘাতে জড়িয়ে পড়েন আর শুরু হয় ত্রিশক্তির সংগ্রাম। আর প্রথম যিনি শাসক তিনি হলেন নাগভট্ট। নাগভট্টই প্রথম আরব আক্রমণকে তিনি প্রতিহত করেন এবং রাষ্ট্রকূট রাজা ধ্রুবর কাছে তিনি পরাজিত হন। এই নামটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে। আর তার সময়কাল 730 থেকে 760 এডি পর্যন্ত। তাহলে আমি কি বললাম যে নাগভট্ট প্রথম শাসক, যার সময়কাল থেকে আমরা এই বংশের বিভিন্ন ইতিহাস সম্পর্কে জানতে পারি। আর তিনি আরব আক্রমণকে সর্বপ্রথম প্রতিহত করেন এবং রাষ্ট্রকূট রাজা ধ্রুব এর কাছে তিনি পরাজিত হন। আর তার পরবর্তী শাসক যিনি ছিলেন বৎসরাজ 780 থেকে 800 এডি পর্যন্ত তিনি শাসন করেন এবং তার ক্যাপিটাল তিনি করেন কোথায়? কনৌজ। আর এই কনৌজকে তিনি ক্যাপিটাল করার পরেই শুরু হয় ত্রিশক্তির সংগ্রাম। আর তার পরবর্তীকালে যিনি শাসক ছিলেন তিনি হলেন নাগভট্ট দ্বিতীয়, তিনি রাষ্ট্রকূট রাজা গোবিন্দ তৃতীয়ের কাছে তিনি পরাজিত হন। এখান থেকে তোমাদের খুব বেশি প্রশ্ন আসে না, আমি যে কটা লাইন তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি এগুলো তোমরা নোট ডাউন করবে। তারপরে আমরা দেখতে পাবো রামভদ্র, তিনি সিংহাসনে বসেন এবং পাল রাজা দেবপালের কাছে তিনি পরাজিত হন। তাহলে আমরা কি দেখলাম যে প্রথমে সিংহাসনে বসেন নাগভট্ট প্রথম, দ্বিতীয়তে বসেন বৎসরাজ, তৃতীয়তে নাগভট্ট দ্বিতীয় এবং চতুর্থ বসেন রামভদ্র, যিনি পাল রাজা দেবপালের কাছে তিনি পরাজিত হন। তোমরা এটুকু নোট ডাউন করে নাও। তাহলে এবার আমরা দেখব এই গুর্জর প্রতিহার বংশের সর্বশ্রেষ্ঠ যিনি শাসক তিনি হলেন মিহির ভোজ বা ভোজা প্রথম সম্পর্কে। এই গুর্জর প্রতিহার বংশের সব থেকে সর্বশ্রেষ্ঠ শাসক যিনি ছিলেন তিনি হলেন কে মিহির ভোজ বা ভোজা প্রথম। তিনি মূলত 836 থেকে 855 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেন, অর্থাৎ দীর্ঘ সময় ধরে তিনি এই বংশের শাসক হিসেবে তিনি রাজত্ব করেছিলেন। আমি কত সাল বললাম? 836 থেকে, আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি 836 থেকে 885 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি এই বংশের শাসক হিসাবে তিনি রাজত্ব করেছিলেন। তার শাসনকালের প্রথম দিকে তিনি বিভিন্ন রাজাদের দ্বারা যুদ্ধে পরাজিত হওয়ার পরও তিনি
নিজের প্রভাব প্রতিপত্তিকে অনেকটাই বৃদ্ধি করে সেই সকল তাদেরকে পরাজিত করে তিনি তার রাজ্যের আয়তনটাকে বহুগুণে বৃদ্ধি করেছিলেন। আর এই বংশের সেই জন্য তিনিই হলেন সর্বশ্রেষ্ঠ শাসক, কেননা তিনি একটা দীর্ঘ সময় ধরে অর্থাৎ 836 থেকে 885 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি শাসন করেছিলেন বলে আমরা জানতে পারি। আর তার রাজধানী কোথায় ছিল? কনৌজ। আর এই মিহির ভোজ বা ভোজা প্রথম একজন বৈষ্ণব ধর্মাবলম্বী ছিলেন বলে আমরা জানতে পারি। আর এই মিহির ভোজের সম্পর্কে আরো দুটো গুরুত্বপূর্ণ লাইন, তার সময়কালে আরব দেশ থেকে দুজন ব্যক্তি ভারতে এসেছিলেন, যে নাম দুটি খুবই গুরুত্বপূর্ণ। প্রথম আল মাসুদি নামক একজন আরব ভ্রমণকারী, তিনি ভারতে এসেছিলেন এবং তিনি এই মিহির ভোজ বা ভোজা প্রথমকে একটা উপাধি দেন যেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা উপাধিটা কি হলো? বাদশাহ বাওরা। তাহলে তোমরা যদি কোশ্চেন হয় বাদশাহ বাওরা উপাধিটি কার, তোমরা বললে বাদশাহ বাওরা উপাধিটি ছিল হলো ভোজা প্রথম বা মিহির ভোজের। এই উপাধিটি কে দেন জিজ্ঞাসা করলে তিনি এই উপাধিটি দেন আরব ভ্রমণকারী আল মাসুদি। আর দ্বিতীয় যিনি শাসক অর্থাৎ দ্বিতীয় যিনি এই আরব থেকে ভারতে এসেছিলেন তিনি ছিলেন একজন ব্যবসায়ী, তার নাম হলো সুলেমান। তিনি কার সময়কালে ভারতে আসেন? মিহির ভোজ বা ভোজা প্রথমের সময়কালে তিনি ভারতে আসেন। তাহলে আমি কি বললাম? প্রথম থেকে আরেকবার তোমাদের রিকল করে দিই। মিহির ভোজ বা ভোজা প্রথম 836 থেকে 885 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি এই বংশের শাসক হিসাবে একটা দীর্ঘ সময় ধরে তিনি শাসন কাজ পরিচালনা করেছিলেন। আর ইনিই হলেন এই বংশের সর্বশ্রেষ্ঠ শাসক। আর এনার সময়কালে রাজধানী ছিল কনৌজ, যেটা সেই সময়কালে খুবই গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র ছিল। আর এই মিহির ভোজ যখন সিংহাসনে বসেছিলেন, আরব থেকে দুজন ব্যক্তি এসেছিলেন, তারা খুবই গুরুত্বপূর্ণ, কেননা একজন ছিলেন আরব ব্যবসায়ী এবং আরেকজন ছিলেন ভ্রমণকারী। প্রথমে যিনি ভ্রমণকারী ছিলেন তিনি হলেন কি আল মাসুদি, যিনি আরব থেকে ভারতে এসেছিলেন মিহির ভোজকে তিনি বাদশাহ বাওরা উপাধি দিয়েছিলেন আমরা জানতে পারি। আর দ্বিতীয়তে যিনি এসেছিলেন আরব দেশ থেকে তিনি ছিলেন একজন ব্যবসায়ী, তার নাম ছিল সুলেমান। এর পরবর্তীকালে অর্থাৎ মিহির ভোজের পরবর্তীকালে যিনি সিংহাসনে বসেন তিনি হলেন তার পুত্র কে মহেন্দ্র পাল। তাহলে আমরা কি বললাম যে মহেন্দ্র পাল তার পরবর্তীকালে শাসক হন, যিনি ছিলেন মিহির ভোজ বা ভোজা প্রথমের পুত্র। আর ভোজা প্রথম এর যখন তার সাম্রাজ্যটাকে বিরাট মাপে বিস্তার ঘটিয়েছিল, তার পুত্র সেই সাম্রাজ্যটাকে নিয়ন্ত্রণ করতে তো পেরেছিল, কিন্তু এক সময় পর্বে তিনি কাশ্মীরের রাজার সঙ্গে তার যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে পরাজিত হওয়ার কারণে পাঞ্জাবের কিছু অংশ তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। আর এই মহেন্দ্র পালের সময়কালে একজন তার কবি ছিলেন, যিনি ছিলেন খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, তার নাম ছিল কে? রাজশেখর। আর রাজশেখর ছিলেন একজন সংস্কৃত কবি, যিনি এই মহেন্দ্র পালের রাজসভাকে অলঙ্কিত করেছিলেন। তাহলে আমরা কি বললাম? তোমাদের বলে দিই যে মিহির ভোজের পরবর্তীকালে যিনি শাসক হন তিনি হলেন তারই পুত্র মহেন্দ্র পাল। আর মহেন্দ্র পাল সিংহাসনে বসার পর কাশ্মীরের রাজার সঙ্গে তার যুদ্ধ হবার কারণে মানে পাঞ্জাবের কিছু অংশ তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। আর তিনি একজন শক্তিশালী শাসক ছিলেন, সেটা আমরা জানতে পারি তার উপাধি বা টাইটেল থেকে। তার টাইটেল ছিল কি? মহারাজাধিরাজ। এই উপাধিটা যারা গ্রহণ করত তারা একজন শক্তিশালী শাসক হতো, কেননা এই মহাধিরাজ উপাধিটা তারাই নিতে পারত যারা খুবই শক্তিশালী শাসক হতো। আর অর্থাৎ আর্যাবর্তে তিনি এই উপাধিটি ধারণ করেছিলেন। আর্যাবর্ত বলতে বিন্ধ্য পর্বতের উত্তর অংশকে বলা হয় আর্যাবর্ত। আর এই আর্যাবর্তে মহেন্দ্র পাল এই উপাধিটি ধারণ করেছিলেন, যার অর্থ হলো রাজাদের মধ্যে মহান রাজা। অর্থাৎ মহাধিরাজা এই উপাধিটির অর্থ হলো রাজাদের মধ্যে মহান রাজা, যে উপাধিটা ধারণ করেছিলেন কে? মিহির ভোজের পুত্র কে? মহেন্দ্র পাল। এবং তার রাজসভায় একজন কবি ছিলেন, তার নাম ছিল কি? আমি বললাম রাজশেখর। তিনি ছিলেন একজন সংস্কৃত কবি, তিনি তার রাজসভাকে অলঙ্কৃত করেছিলেন। এবং এর পরবর্তীকালে যিনি শাসক হন তিনি হলেন কে? মহিপাল প্রথম। তারপরে এই মহিপাল প্রথম ছিলেন এই বংশের সপ্তম শাসক। তাহলে আমি কি বললাম যে মহিপাল প্রথম ছিলেন এই গুর্জর প্রতিহার বংশের সপ্তম শাসক। তাহলে চলো আমরা মহিপাল প্রথম সম্পর্কে এবার একটু দেখি। তিনি রাষ্ট্রকূট রাজা ইন্দ্র তৃতীয়র কাছে তিনি পরাজিত হন এবং প্রতিহারদের পতন এই সময়কাল থেকে শুরু হয়ে যায়। তাহলে আমরা প্রথম থেকে একবার দেখি যে মিহির ভোজ
বা মিহির ভোজা প্রথম, তার সময়কাল 836 থেকে 885 এডি। তিনি ছিলেন এই বংশের সর্বশ্রেষ্ঠ শাসক, এটা তোমরা মনে রাখবে। যদি বলে যে গুর্জর প্রতিহার বংশের সর্বশ্রেষ্ঠ শাসককে, তোমরা এক কথায় বলে দেবে মিহির ভোজ বা ভোজা প্রথম। আর তার রাজধানী কোথায় ছিল? তার রাজধানী ছিল কোথায়? কনৌজ। আর এই কনৌজকে আর একটা নামেও আমরা ডাকি, সেটা হলো সেই সময়কালে মহোদয় বলা হতো। এই নামটা খুবই গুরুত্বপূর্ণ যে কনৌজ সেই সময়কালকে মহোদয় বলা হতো। তাহলে কনৌজের আর একটা নাম কি আমরা জানলাম? মহোদয়। সেই সময়কালে কনৌজকে মহোদয় বলে অভিহিত করা হতো। আর আরব ভ্রমণকারী আল মাসুদি মিহির ভোজকে বাদশাহ বাওরা, এই টাইটেলটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা নোট ডাউন করবে। বাদশাহ বাওরা এই উপাধিটি কে কাকে দেন? আরব ভ্রমণকারী আল মাসুদি, তোমরা দেখতে পাচ্ছ আল মাসুদি মিহির ভোজকে কি দেন? উপাধিটি দেন বাদশাহ বাওরা। আর আরব ব্যবসায়ী আর একজন তার সময়কালে এসেছিলেন, তিনি হলেন কি? সুলেমান। তিনি ভারতে আসেন কার সময়কালে? এই মিহির ভোজের সময়কালে। আর মিহির ভোজা তিনি একজন কি ছিলেন? বৈষ্ণব। তিনি বৈষ্ণব ধর্ম অবলম্বী ছিলেন বলে আমরা জানতে পারি। এই মিহির ভোজের পরবর্তীকালে যিনি শাসক হন তিনি হলেন কি? মহেন্দ্র পাল। আর এই মহেন্দ্র পালের সময়কাল 885 থেকে 910 এডি পর্যন্ত। আর তিনি ছিলেন কি? মিহির ভোজের পুত্র। অর্থাৎ তাহলে তোমরা মনে রাখবে যে মিহির ভোজের পরবর্তীকালে তার পুত্র শাসক হয় কে? মহেন্দ্র পাল, যিনি 885 থেকে 910 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন পরিচালনা করেছিলেন। আর তিনি কাশ্মীরের রাজার সঙ্গে যুদ্ধ করেছিলেন বলে আমরা জানতে পারি। ফলে তিনি যুদ্ধে পরাজিত হওয়ার কারণে পাঞ্জাবের কিছু অংশ তাকে ছেড়ে দিতে হয়। আর্যাবতে মহাধীরাজা উপাধিটি ধারণ করেন, এটা খুবই ইম্পর্টেন্ট। মহাধীরাজা উপাধিটি তিনি ধারণ করেন, অর্থাৎ উত্তর ভারতের রাজাদের মহান রাজা এই উপাধিটি তিনি ধারণ করেছিলেন। আর এই নামটা তো আরো বেশি ইম্পর্টেন্ট যে রাজশেখর। রাজশেখর নামক এক সংস্কৃত কবি নাট্যকার তার রাজসভাকে সাজিয়েছিলেন বা অলঙ্কৃত করেছিলেন। আর এই বংশের যিনি সপ্তম শাসক তিনি হলেন মহিপাল প্রথম। তিনি রাষ্ট্রকূট রাজা ইন্দ্র তৃতীয়, এই নামটা তোমরা মনে রাখবে। ইন্দ্র তৃতীয় এর কাছে যুদ্ধে পরাজিত হন। আর এর সময়কাল থেকে প্রতিহার বংশের পতন শুরু হয়। মহিপাল প্রথমের সময়কাল থেকেই প্রতিহার বংশের পতন শুরু হয়, তোমরা এটা দেখতে পাচ্ছ। এর পরবর্তীকালে আমরা দেখব রাজ্যপাল। তাহলে কি বললাম যে আমি এখানে এবার আমি তোমাদের বলবো এই বংশের অষ্টম যিনি শাসক তিনি হলেন রাজ্যপাল। আর রাজ্যপাল যখন সিংহাসনে বসেন তখন তার আরব দেশ থেকে, বাইরের দেশ থেকে এই ভারতের উপরে আক্রমণ হয়। আর এই আক্রমণ করেন কে? তিনি এই আক্রমণ করেন মোহাম্মদ গজনবী। মোহাম্মদ গজনবী যখন এই ভারত আক্রমণ করেন তখন এই গুর্জর প্রতিহার বংশের যিনি শাসক ছিলেন তিনি হলেন রাজ্যপাল। আর রাজ্যপাল মোহাম্মদ গজনবীর আক্রমণের কথা শুনে তিনি যুদ্ধ না করেই তিনি যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যান। কিন্তু রাজার একজন কর্তব্য, যুদ্ধে হেরে যাক বা জিতে যাক সেটা কোনো কথা নয়, তাকে ময়দান থেকে পালানো চলবে না, তাকে সরাসরি শত্রুর সঙ্গে যুদ্ধ করতে হবে। কিন্তু এই রাজা অর্থাৎ রাজ্যপাল এতই ভীতু ছিলেন যে তিনি মোহাম্মদ গজনবীর আক্রমণের কথা শুনেই তিনি ময়দান ছেড়ে পালিয়ে যান। এই ঘটনায় চান্দেলা বংশের শাসক বিন্দধর তিনি কি করলেন? এই রাজ্যবর্ধনকে হত্যা করেছিলেন বলে আমরা জানতে পারি। আর আমরা দেখতে পাবো এই বংশের সর্বশেষ শাসক তিনি হলেন যশপাল। আর এই যশপালই হলো এই বংশের সর্বশেষ শাসক। তাহলে এই রাজ্যপাল যিনি শাসন করেন তার সময়কাল 907 থেকে 1018 খ্রিস্টাব্দ পর্যন্ত। মোহাম্মদ গজনবী আক্রমণ করেন, তিনি যুদ্ধ না করে পালিয়ে যান। এই কারণে চান্দেলা বংশের শাসক বিন্ধধর তাকে হত্যা করে দেয়। আর যশপাল তিনি হলেন এই বংশের সর্বশেষ শাসক। তার সময়কাল 1024 থেকে 1036 খ্রিস্টাব্দ পর্যন্ত। লাস্ট রুলার অফ দা, আমরা বলতে পারি কি যে তিনি ছিলেন এই বংশের সর্বশেষ শাসক, অর্থাৎ লাস্ট রুলার অফ দা গুর্জর প্রতিহার ডাইনেস্টি। তাহলে আমরা এই সকল শাসকদের সম্পর্কে পুরো ডিটেলসে আলোচনা করলাম। এই ছিল আমাদের আজকের ক্লাস। কেমন লাগলো কমেন্টে জানিও। তাহলে তোমাদের আমি আরেকবার বলে দিই যে মিহির ভোজ তিনি ছিলেন এই বংশের সর্বশ্রেষ্ঠ শাসক। তার পরবর্তীকালে আর তার সময়কালটা মনে রাখবে, বিশেষ করে তিনি যেহেতু এই বংশের সর্বশ্রেষ্ঠ শাসক, তার সময়কাল 836 থেকে 885 এডি পর্যন্ত। তার পরবর্তীকালে তিনি শাসক হন তারই পুত্র মহেন্দ্র পাল,
তার রাজসভায় একজন শ্রেষ্ঠ কবি ছিলেন, তিনি ছিলেন রাজশেখর। তার পরবর্তীকালে যিনি শাসক হন তিনি হলেন কে মহিপাল প্রথম। মহিপাল প্রথম তিনি, আমি বললাম তোমাদের রাষ্ট্রকূট রাজা ইন্দ্র তৃতীয়র কাছে তিনি পরাজিত হন। আর তার এই পরাজিত হওয়ার পর থেকেই এই বংশের পতন ক্রমশ শুরু হয়। আর তার পরবর্তীকালে যিনি শাসক হন তিনি হলেন রাজ্যপাল। আর রাজ্যপালের সময়কালেই ভারত আক্রমণ করেন মোহাম্মদ গজনবী। আর তিনি এই খবর পেয়ে যুদ্ধ না করে ময়দান ছেড়ে পালিয়ে যান। আর এর পরবর্তীকালে যিনি শাসক হন তিনি হলেন যশপাল। আর যশপালই হলেন এই বংশের সর্বশেষ শাসক। আজকের ক্লাসটি কেমন লাগলো কমেন্টে জানিও। আমি যতটা সম্ভব তোমাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। আর যদি ভালো লাগে লাইক করতে ভুলো না। আর আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে এখনই ঝটপট সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের মাঝে ভিডিওটিকে শেয়ার করে দাও। ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে আবারও নেক্সট ক্লাসে।